সময়টা মহান মুক্তিযুদ্ধের ঠিক পরপরই বলতে হবে। এক্স্যাক্ট সালটা অবশ্য উনি বলতে পারেননি, তবে এমনই হবে আর কি সময়টা। ওই সময় এই হামিদ নানা গরুর গাড়ি চালাতেন। বিভিন্ন জায়গায় মাল আনা নেওয়ার কাজে কিন্তু গরুর গাড়ি ছিল একমাত্র ভরসা। এছাড়া মহিষের গাড়ি, ক্ষেত্র বিশেষে ঘোড়ার গাড়িও চলতো, তবে গরুর গাড়িটাই বেশি ছিল গ্রামাঞ্চলে। আর অনেক জায়গায় মেঠো পথ রয়েছে, সেখানে তো ওই সময় যেই ধরনের যান্ত্রিক যানবাহনগুলো ছিল, স্পেশালি ট্রাক, এগুলো তো ভাবে ঢুকতো না, যার কারণে গরুর গাড়িতেই এক বাজার থেকে অন্য বাজারে মালামাল আনা নেওয়া করতে হতো। তা হামিদ নানা এই কাজটি করতেন। হামিদ নানার একজন সহযোগী ছিল, তার নাম হচ্ছে মান্দার। ওই গ্রামে দুজন মান্দার রয়েছে, একজনের নাম শুধু মান্দার আর একজনের নাম হচ্ছে দত্ত মান্দার। তো যেদিন ওনারা কাজ নিয়েছেন, অর্থাৎ যেদিন মালামাল নিয়ে যাবেন তার আগের দিন আলোচনা হয়েছে এই মান্দারের সাথে হামিদ নানার, যে কখন যাবেন, কি আশয় বিষয়। এই মান্দারের বাড়িটা কিন্তু হামিদ নানার বাড়ির একদম কাছাকাছি ছিল। মান্দারি বাড়ি থেকে যদি ডাক দেওয়া হয়, এই ডাক কিন্তু হামিদ নানা শুনতে পান। অনেক সময় জোরে জোরে ডাকাডাকি করেও কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতেন। তো আগের দিন কথা হয়েছে যে ওনারা একটা জায়গায় যাবেন, ভোরবেলা এসে ওই মান্দার হামিদ নানাকে ডাক দিয়েছেন, মানে সেই অনুযায়ী আর কি। এখন হয়েছে কি, এই ডাকটা কিন্তু আবার নানি শোনেন নাই। ওই ডাকে কিন্তু নানার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর তখন নানা তড়িঘড়ি করে উঠে পড়েছেন। ওঠার পর আবার বলছেন যে কে, মান্দার নাকি? তখন বাড়ি থেকে বলছেন হ্যাঁ আমি। তাড়াতাড়ি ওঠ বেটা, দেরি হয়ে যাচ্ছে, কখন যাবো মালামাল নিয়ে, আবার ফিরবো, রাত হয়ে যাবো তো তখন ফিরতে ফিরতে। তখন হামিদ নানা বলছেন ঠিক আছে আমি রেডি হচ্ছি, বা উনি প্রস্তুতি নেবেন এমনটা বলেন আর কি। তখন আবার নানিকে ডাক দিয়ে উঠিয়েছেন নানা, যেই ওঠো, তাড়াতাড়ি আমাকে কিছু খাবার দাও, বাইরে যাব, দেরি হয়ে যাচ্ছে। তখন নানি গভীর ঘুমে আচ্ছন্ন, উনি নানার ডাক শুনে চোখ কচলাতে কচলাতে বলছেন রাত কয়টা বাজে? সকাল হয়েছে নাকি? ফজর আজানই তো হয় নাই, এখন তুমি কোথায় যাও? তখন নানা বলতেছে আরে ধুর, ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে যাচ্ছে, এই যে মান্দার আমাকে ডাকতেছে। তখন নানি বলতেছেন যে আমার ঘুম কিন্তু পাতলা, ফজর আজান কিন্তু আমার কানে আসে দূরের মসজিদের ওই মুয়াজ্জিনের খালি গলায়। তখন তার মসজিদের মাইক ছিল না আর কি, ওই খালি গলাতে আজান দিলেও কিন্তু নানির ঘুম ভেঙে যেত। নানি এটাই বলছেন আর কি, যে সে খালি গলার আজানে আমার ঘুম ভেঙে যায়, আর মান্দার ডাকলো আমার ঘুম ভাঙল না, এটা কি কিছু হইল? তখন নানা বলতেছে আরে এত কথা বলার সময় আছে এখন, ঘুম তো নাই ভাঙতে পারে, তোমার ঘুম যদি একটু গভীরে থাকে তাহলে তো আর ঘুমটা ভাঙবে না, এখন কথাবার্তা বেশি না বলে তাড়াতাড়ি কিছু খাবার দাও, আর আমাকে কিছু খেয়ে বের হতে হবে। তখন দেখা গেল যে রাতের বেলা কিছু ভাত পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, সকালবেলা পান্তা খেয়ে বের হবেন, এরকম একটা চিন্তা ছিল আর কি। তো নানা আবার বলছেন যে ও মান্দার, তুই কি সকালে খাইছিস নাকি কিছু খাবি, আয় বাসায়, ঘরে আয়। তখন আবার বাড়ি থেকে বলতেছে না আমি খাইছি, তাড়াতাড়ি তুই বের হ, দেরি হয়ে যাচ্ছে। নানি তখন এই অল্প সময় কি করবেন, উনি ওই পান্তা ভাত তাড়াতাড়ি করে একটা পাত্রের মধ্যে দিয়েছেন, তার উপর একটা প্লেট দিয়েছেন, এরপর ওই জিনিসটা গামছার উপর রেখে গামছা উপর দিক দিয়ে গিট দিয়ে দিয়েছেন, যেটা আমরা অনেক সময় দেখেছি যে কৃষকরা অনেক সময় মাঠে খাবার নিয়ে যাওয়ার সময় এই পদ্ধতিতে নিয়ে যান। যেহেতু ওই সময় নানা খেয়ে বের হওয়ারও সুযোগ পাচ্ছেন না, বাইরে ওনার পরিচিত ওই মান্দার দাঁড়িয়ে আছেন, তারই বন্ধু মানুষ, খাওয়া দাওয়া করতে গেলে তো দেরি হয়ে যাবে, আবার বাইরে থেকে তাগাদা দিচ্ছে। তো এই যে বাইরে থেকে কথা বলছে, এটা কিন্তু নানি ওভাবে শুনতে পান নাই, কিন্তু উনি উত্তর নিচ্ছেন। মান্দার ডাকলে উনি উত্তর নেয়, আবার উনি কথা বললে মান্দার কিন্তু রিপ্লাই দেয়, কিন্তু নানি কিন্তু শোনেন না। নানি বলেন যে কোথায় মান্দার, আমি তো কোনো শব্দ টব্দ শুনি না। তখন নানার মেজাজ গরম হয়ে যায়, তখন নানি এই বিষয়ের কথা বাড়ান না। এরপর নানা কি করেছেন, বাইরে বের হয়ে গোয়াল থেকে দুটো গরু বের করে ওনার গাড়ির সাথে গরু দুটো লাগিয়ে উনি বের হয়ে গেছেন। উনি কিন্তু বের হয়ে দেখেছেন বাড়ির এক পাশে, উঠোনের এক পাশে একটা ছায়ার মতো দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে এটাই মান্দার। উনি যখন গরুর গাড়ি নিয়ে বের হয়েছেন তখন দেখা গেল যে অন্যান্য সময় এই মান্দার গাড়ির পেছনে বসতো, অথবা নানার একদম কাছাকাছি বসতো, গল্প করতে করতে সামনের দিকে দুজন এগিয়ে যেতেন আর কি গাড়ি নিয়ে। কিন্তু মান্দার এবার
গাড়িতে বসেনি, সে গাড়ি থেকে কিছুটা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। তো নানা বলছে যে ও মান্দার গাড়িতে ওঠ, কোনো আওয়াজ আসে না। তখন অবশ্য নানা চিন্তা করেছিলেন যে এই তো সামনেই মান্দার বাড়ি, এদিক দিয়েই তো যাব, মনে হয় বাড়িতে কোনো আছে, ওখান থেকে কোনো জিনিস টিনিস নেবে, এই জন্য হয়তো বা ও হেঁটে হেঁটে যাচ্ছে। তো এভাবে হাঁটছেন, ভোর হয়ে গেছে মনে করে হামিদ নানা তো তার ওই পরিচিত ব্যক্তির পিছু পিছু গরুর গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। তখনও কিন্তু চারদিকে অন্ধকার, তবে হালকা চাঁদের আলো অবশ্য রয়েছে। মূলত ওই চাঁদের আলোয় উনি দেখতে পাচ্ছিলেন যে কোন পথ দিয়ে যেতে হবে, সামনে কে আছে। হঠাৎ করে হয় কি, ওই যে মান্দারের যে অবয়বটা, এটা কোথায় যেন অন্ধকারে মিলিয়ে যায়। নানা চিন্তা করলেন যে কি ব্যাপারে, মান্দার কোথায় গেল। এটা নিয়ে উনি খুব বেশি চিন্তা ভাবনা করেন নাই। ওনার তখন মনে ওর বাড়ি তো এখানেই, হয়তো বাড়ির ভিতরে গেছে, এখনই চলে আসবে, আর অন্ধকারে তো আমি দেখবো না কোনো কিছু, এটাই স্বাভাবিক। আর ওই সময় অবশ্য উনি ঘোড়ার গাড়ির নিচে, ঘোড়ার গাড়ি না মানে গরুর গাড়ির নিচে কিন্তু হারিকেন লাগান নাই, কারণ উনি চিন্তা করছে একটু পরে তো সকাল হয়ে যাবে, হারিকেন আবার লাগানোর দরকারটা কি, এই চিন্তা করে কিন্তু ওনার ওই গরুর গাড়ির নিচে হারিকেন লাগান নাই। এর মধ্যে হঠাৎ করে তার গাড়ির গরু দুটো দাঁড়িয়ে যায়, এক চুল আর নড়ে না, এবং এরা অস্বাভাবিকভাবে নড়াচড়া শুরু করেছে। মনে হচ্ছে ওদের মধ্যে বেশ অস্বস্তি ভাব হচ্ছে, অথবা কোনো কিছু দেখে ভয় পেয়েছে। নানা গরু দুটোকে সামনে আগানোর জন্য হাতে যে লাঠিটা ছিল, লাঠি দিয়ে আঘাত করছেন, কিন্তু না, গরু দুটো এক চুলও সামনে আগায় না। তখন হঠাৎ করেই নানার চোখ যায় সামনের দিকে। তখন নানা দেখতে পান ভয়ঙ্কর এক দৃশ্য। উনি দেখতে পান রাস্তার দুই ধারে দু পা দিয়ে বিশাল বড় দৈত্যাকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে, চোখ দুটো জল জল করছে। মনে হচ্ছে এই অবয়বটা কিছুটা ঝুঁকে পড়ে নানাকে একবার খেয়াল করছে আর গরু দুটোকে খেয়াল করছে। এই দৃশ্য দেখার সাথে সাথে নানা যে চিৎকার দেবেন এই সুযোগও পান নাই, তখনই উনি সেন্সলেস হয়ে যান। এদিকে হয়েছে কি, ফজরের আজান যখন দিয়েছে, ওই মান্দার কিন্তু ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়েছেন নানাকে ডাক দিবেন এই উদ্দেশ্যে। উনি যখনই বাড়ি থেকে বের হয়েছেন, তখন উনি দেখেন সামনে কি যেন পড়ে আছে একটা গরুর গাড়ি দাঁড়ানো। উনি তো বুঝতে পারছেন যে এই গরুর গাড়িটা তো এই হামিদ নানার। উনি কি মনে করে দৌড়ে সামনে গিয়েছেন যে কি ব্যাপার, সামনে কি পড়ে আছে। কাছে গিয়ে দেখেন এই হামিদ নানা পড়ে আছে, কারণ তখন তো ফজর আজান দিয়েছে, চারদিকে তখনও তো অন্ধকার। উনি আর দেরি না করে তাড়াতাড়ি হামিদ নানাকে কাঁধে উঠিয়ে উনি নিয়ে গেছেন তার বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পর পরিবারের অন্য সদস্যদেরকে বলছেন যে তাড়াতাড়ি এর মাথায় একটু পানি দাও, আমি দ্রুত এই ওনার ওয়াইফকে ডেকে নিয়ে আসি। তখন তো এই মান্দার দৌড়ে আসছেন নানার বাসায়, নানিকে ডাকাডাকি করছেন। তো নানি উঠে গেছেন। তখন এই মান্দার বলছেন যে এই ঘটনা, সে তো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তো নানি বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। তখন বলেন যে ভাই, আপনি কি কিছুক্ষণ আগে এসে ডাকে নিয়ে গেছিলেন কি না? তখন বলে না তো, আমি তো উঠি নাই, আমি তো মাত্র উঠলাম, উঠে তো এই যে বের হয়ে দেখি এই ঘটনা। তখন তো নানি বলছে ঠিকই আছে, আসলে যা বুঝছিলাম তাই, আপনার রূপ ধরে আপনার ভয়েস নকল করে, অর্থাৎ গলা নকল করে এসে ডাক দিয়েছে। এই ডাক আমি শুনি নাই, কয়েকবার কথোপকথন হয়েছে সেটাও আমি শুনি নাই, তাহলে বুঝলাম এই ঘটনা, তাড়াতাড়ি চলেন যাই। তখন নানি চলে আসছেন, এদিকে হামিদ নানার জ্ঞানও ফেরত আসছে। তখন এই নানি ওনাকে বলছেন যে তোমাকে বললাম যে এখানে একটা অস্বাভাবিক কিছু আছে বলে মনে হচ্ছে, তুমি তো কোথায় পাত্তাই দিলে না, রাগ দেখাইলা, দেখলা তো ঘটনা। তখন নানাও বুঝতে পারেন যে আসলে ওই যে আরাত্রে এই মান্দারের সাথে কথোপকথন হয়েছে, ওই সময় কোনো দুষ্টু জিন নিশি ডাক দিয়েছে, আর ওই ডাকে উনি বেরিয়ে পড়েছেন। তবে এই ঘটনার পর নানা যে খুব বেশি অসুস্থ হয়ে যাবেন বা ওনার শারীরিক বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছিল বিষয়টা এরকম না, এই ঘটনা এ পর্যন্তই। তবে ওই গ্রামে আরো অনেকেই নাকি ওই ভয়ঙ্কর পিশাচের নিশি ডাক শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। এই ধরনের ঘটনা যে ওই গ্রামে এই একটাই ঘটেছে বিষয়টা এরকম না, ঘটনাটা এ পর্যন্তই। আর আশিক ভাই জানিয়েছেন যে ওই গ্রামে
আরও বেশ কিছু ঘটনা রয়েছে, বিশেষ করে এই যে আমরা দত্ত মান্দারের কথা বললাম, যেটা এই দত্ত মান্দারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা রয়েছে, এগুলো উনি পর্যায়ক্রমে পাঠাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আশিক ভাইকে ওনার নানার সাথে ঘটে যাওয়া এই সত্য ভয়ের ঘটনাটি পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকে শনির রাতের ৬২তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনির রাতের ৬২তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম আব্দুল আহাদ। ওনার বাসা ঢাকার যাত্রাবাড়ি এলাকার ধলপুরে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটির একজন প্রত্যক্ষ সাক্ষী ওনার আপন ছোট চাচা, যার নাম হচ্ছে সাদ্দাম। এই সাদ্দাম চাচার কাছ থেকেই মূলত এই ঘটনাটি উনি পেয়েছেন। ঘটনাটির সময়কাল ২০০৪ কি ৫ সাল। ওই সময় এই সাদ্দাম চাচা ওনার খালাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওনার খালাবাড়ি হচ্ছে ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোন একটি গ্রামে। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন, এই কারণে আমরা বলছি না। ওনার খালাতো ভাই বোন মোট ৫ জন, ৩ জন ভাই ২ জন বোন। এই ৩ জন ভাইয়ের মধ্যে সবার ছোট যিনি, তার নাম হচ্ছে নিজামুদ্দিন। এই নিজামুদ্দিন চাচার বয়সও কিন্তু ওই সময়ে এই সাদ্দাম চাচার যেরকম বয়স ছিল, ওই সময় সাদ্দাম চাচার বয়স ছিল ১৬ কি ১৭ বছর, আর নিজামুদ্দিন চাচার বয়স সাদ্দাম চাচা থেকে কয়েক বছর কম ছিল আর কি, ১৫ বছর এরকম একটা বয়স ছিল তার। উনি তো অর্থাৎ সাদ্দাম চাচা তো বেড়াতে গিয়েছেন তার খালাবাড়িতে, আশেপাশে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এই যে নিজামুদ্দিন চাচা, উনি কিন্তু কিশোর বয়সী ছেলেপেলেদের যেই ধরনের চঞ্চলতা থাকে এটা ওনার মধ্যে ছিল, তবে এমন দুষ্টু উনি ছিলেন না যে অন্যের গাছ থেকে আম চুরি করে খাওয়া, কাঁঠাল চুরি করে খাওয়া, কলা চুরি করে খাওয়া, এটা সেটা করা, এটা কিন্তু তার বদঅভ্যাস ছিল না। তবে হ্যাঁ, উনি একটু দুষ্টু প্রকৃতির ছিলেন, তবে এই দুষ্টুমি অন্যের ক্ষতি করে এমনটা না। কিন্তু যখন সাদ্দাম চাচা গিয়েছেন ওখানে, তো দুজন মিলে বেশ ঘোরাঘুরি করছেন। সময়টা কিন্তু শীতকাল। ওই সময়ে শীতকালে যেটা হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে সকালবেলা দারুণ একটা আবহাওয়া থাকে। যখন ভোরবেলা কৃষকরা গরু নিয়ে তাদের মাঠে যান, ওই সময় দেখা যায় বিভিন্ন জায়গায় অনেকেই আগুন জ্বালিয়ে তারা শরীরটাকে উষ্ণ করার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় তারা আগুন জ্বালাচ্ছেন, অনেক কুয়াশা পড়ে। তারপরে দেখা যাচ্ছে যে শীতের সময় খেজুর গাছ থেকে গাছিরা খেজুরের রস পেরে আনছে। এটা কিন্তু গ্রামের দারুণ একটা দৃশ্য শীতকালে। এটা কিন্তু এই সাদ্দাম চাচা খুব এনজয় করতেন। উনি তো ঢাকাতেই থাকতেন, বেড়াতে গিয়েছিলেন ওই সময় ওখানে আর কি। তো মোটামুটি ভালোই ওনারা দুজন মিলে মজা করছেন। একদিন হয় কি, ওই এলাকার একটা হাটে গিয়েছেন। ওই হাটটা ওনাদের বাসা থেকে পায়ে হেঁটে ১৫-২০ মিনিটের পথ। যেতে হলে একটা রাস্তা দিয়ে যেতে হয়, বেশ কিছুটা পথ, ৫-৭ মিনিট হাঁটতে হয় আর কি ওই পথে। তো রাস্তার দুধারে যে জঙ্গল, বিষয়টা এরকম না, রাস্তার দুধারে গাছপালা রয়েছে, আর ঝোপ বলতে যেটা বোঝায় আর কি ওই রকম রয়েছে, কিন্তু ঘন জঙ্গল, অনেক গাছপালা, বিষয়টা এরকম না। ওই পথ দিয়ে তো গিয়েছেন। হাটে যাওয়ার পর হাটে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ওঠে, ওনারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তারপর দেখা যাচ্ছে যে বিশেষ করে খাবার দাবার যেখানে ওঠে আর কি, ওখানে গিয়েছেন, বিভিন্ন ধরনের খাবার দাবার খেয়েছেনও। এরপর যখন সন্ধ্যা লাগবে ভাব, মাগরিবের আজান দেবে ভাব, তখন দুজন মিলে আবার বাড়ির পথে ফেরা শুরু করেছেন। ইতিমধ্যেই মাগরিবের আজান দিয়েও দিয়েছে। তখন আস্তে আস্তে চতুর্দিকে অন্ধকার নামতে শুরু করেছে। ওনারা হাঁটতে হাঁটতে ওই রাস্তার অংশটাতে যখন এসেছেন, যেই রাস্তার অংশটুকুর কথা আমরা মাত্রই বললাম, তখনও কিন্তু ঘুটঘুটে অন্ধকার, বা চোখে দেখাই যায় না একদমই এরকম অন্ধকার ছিল না, হালকা আলো ছিল। হঠাৎ করে এই নিজামুদ্দিন চাচা বলে উঠলেন যে, এই সাদ্দাম, আমার পায়ের নিচে কি যেন পড়ছে, কেমন যেন নরম নরম লাগে, দেখি তো।
আয় তো এদিকে। উনি পা সরিয়েছেন, সাদ্দাম চাচাও এগিয়ে এলেন। তখন দুজনই দেখতে পেলেন একটা ছোট্ট সাপের বাচ্চা, তার মাথাটা একদম থেতলে গেছে, এই নিজামুদ্দিন চাচার পায়ের নিচে পড়ে আর কি। সাপটা ওখানেই মারা গেছে। তো সাপের মৃত্যুতে আসলে আমরা তো ওই রকম আফসোস করি না, তবে নিজামুদ্দিন চাচা বললেন যে হারে কি একটা কাজ করলাম, ছোট্ট একটা সাপের বাচ্চা তো আমার পায়ের নিচে পড়ে মারা গেল, আমি তো খেয়ালও করি নাই, কি একটা ঘটনা ঘটে গেল, মানে ওর আফসোস লাগতেছে আর কি। তখন এই সাদ্দাম চাচা বলতেছেন এখন যা হবার তো হয়ে গেছে, সাপই তো মারা গেছে, কি আর করা, চলো চলো তাড়াতাড়ি আমরা যাই, রাত হয়ে যাচ্ছে। ওনারা তখন ওখান থেকে বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার ঘন্টাখানেক সব কিছু স্বাভাবিকই ছিল। হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে নিজামুদ্দিন চাচা উনি চিৎকার করতে থাকেন, ওনার পেট ব্যথা করছে। তো বাড়ির লোকজন তার কাছে যায়, গিয়ে দেখে একটা অদ্ভুত দৃশ্য, আস্তে আস্তে ওনার পেটটা ফুলে যাচ্ছে। আমরা যদি বেলুনের মধ্যে হাওয়া ভরতে থাকি, পাম্প করতে থাকি, তখন আমরা দেখতে পাই চুপসে যাওয়া বেলুনটা আস্তে 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 ফুলতে থাকে, মনে হচ্ছে ওনার পেটটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এরপরই উনি বমি করতে থাকেন। বাড়ির সবাই প্রথম দিকে চিন্তা করেছে যে যেহেতু এই দুইজন হাটে গিয়েছে, বিভিন্ন ধরনের জিনিস খেয়েছে, এই কারণে হয়তো বা পেটে কোনো সমস্যা হয়েছে। কথা হচ্ছে সমস্যা যদি হয় তাহলে তো দুজনেই হওয়ার কথা, শুধু এই নিজামুদ্দিন চাচার সাথে কেন হবে? এটাও হয়তো বা হতে পারে যে আর একজনের হয় না, ইনার হয়েছে, কিন্তু হিসাব অনুযায়ী হওয়ার কথা ছিল সাদ্দাম চাচার, যেহেতু উনি ঢাকাতে থাকতেন, উনি তো এই ধরনের গ্রামীণ খাবার খেয়ে ওইভাবে অভ্যস্ত নন, সেই হিসাবে ওনার হওয়ার কথা। কিন্তু নিজামুদ্দিন চাচা উনি তো সবসময় হাটের এই খাবারগুলো খান, তার তো কোনো কিছু আগেও হয়নি, হঠাৎ করে কেন এমনটা হলো? এদিকে ক্রমাগত উনি বমি করছেন, বমি করতে করতে এমন একটা অবস্থা হয় যে ওনার রক্ত বমি হওয়ার মতো অবস্থা হয়ে যায়, ওনার পেটে আর কিছুই নাই। এখন এমনভাবে বমি করার চেষ্টা করছেন মনে হচ্ছে পেটের ভিতরের অর্গানগুলোও হয়তো বা গলা দিয়ে বের হয়ে আসবে, এমন একটা অবস্থা। আর পেট কিন্তু আস্তে আস্তে ফুলছে। কেউ যদি ওনার পেটে টাচ করতো উনি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠতেন যে খবরদার আমার পেটে হাত দিও না, হাত দিলেই মনে হচ্ছে ব্যথা বেড়ে যায়, পেট ফেটে যাবে, এমন একটা অবস্থা। এদিকে ওনার পেট এরকম ফুলে ওঠা দেখে বাড়ির সবাই তো ভয় পেয়ে যান যে আসলে হলোটা কি। আর দেখা যেত যে ওই সময় সন্ধ্যার পরে মানুষজন তো সবাই বাসার মধ্যে চলে আসতো, ঢুকে যেত সবাই। রাতের বেলা তো ওই এলাকায় যে হসপিটালে নিয়ে যাওয়া হবে এরকম ঘটনা কম ঘটতো, যেহেতু পেটে এরকম একটা সমস্যা হয়েছে বাড়ির সবাই চিন্তা করেছেন হয়তো বা সকাল হতে হতে ঠিক হয়ে যাবে। সারা রাত কিন্তু এরকম সমস্যা চলেছে। সকালের দিকে উনি একটু ঘুমিয়েছেন, যখন সকাল হয়ে গেছে তখন উনি আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, এবার রক্ত বমি হওয়া শুরু হয়েছে। ওই সময় ঘটে একটা ঘটনা, ওই এলাকার একজন কবিরাজ ছিলেন, খুব মান্যগণ্য একজন কবিরাজ। মান্যগণ্য এই কারণে বলছি, উনি কখনো কারো ক্ষতি করেছেন বিষয়টা এরকম হয়নি, বরঞ্চ উনি সবার উপকার করার চেষ্টা করেছেন। ওই এলাকায় যত জিনপরি থাকতো দেখা যেত যে ওই জিনপরিরা কোনো কিছু হলে এই কবিরাজের কাছে এসে নালিশ করত, জিনপরিরা ওনাকে সম্মান করত। বিষয়টা এরকম না যে ওই কবিরাজ এমন কোনো সাধনা করেছেন জিনপরিদেরকে বশীভূত করে রেখেছেন, বিষয়টা এরকম না। তার বিভিন্ন কারণেই জিনপরিরাও তাকে সম্মান করত। দেখা যেত কোনো মানুষ এমন কোনো কাজ করছে, কোনো জিনের অসুবিধা হয়েছে, সাথে সাথে জিনেরা এসে তাকে বলতো, তখন উনি আবার ওখানে গিয়ে সবাইকে সতর্ক করে দিতেন, মানুষ আবার সেটা মানত। ওই এলাকায় এই জিন এবং মানুষের একটা সহাবস্থান এভাবেই ছিল। জিনরা সহজে মানুষের কোনো ক্ষতি করতো না, যদি কোনো মানুষ এমন কোনো কাজ করেই ফেলতো যার কারণে জিনেদের অসুবিধা হচ্ছে, তাহলে জিনেরা এই কবিরাজকে জানাতো। কবিরাজের নামটা অবশ্য সাদ্দাম চাচা মনে রাখতে পারেননি। তো যাই হোক, ওই কবিরাজ আসে। কবিরাজ আসার পর এই যে নিজামুদ্দিন চাচার যিনি বাবা, তাকে বলছেন, তার সাথে অবশ্য আগে থেকে পরিচয়, দুজনের সাথে সম্পর্ক ভালো। তো সকালবেলা হঠাৎ করে ওই কবিরাজকে দেখার পর নিজামুদ্দিন চাচার বাবা বলছেন যে কি কবিরাজ, এত সকাল সকাল চলে এলে যে?
তখন ওই কবিরাজ বলছে, হ্যাঁ ভাই আসছি তো একটা কারণেই, আপনার ছেলের কি অবস্থা? তখন ওই দাদা, মানে নিজামুদ্দিন চাচার বাবা, আমরা দাদা বলে সম্বোধন করবো, ওই দাদা বলছেন, আমার ছেলে অসুস্থ, তুমি কিভাবে খবর পেলে? তখন উনি বলছেন, জানি জানি ভাই, সবই জানি, আমি এই জন্যই আসছি। তোমার ছেলে গতকালকে রাস্তার ভিতরে সন্ধ্যার সময় একটা সাপের বাচ্চা মেরে ফেলেছে, হাঁটতে গিয়ে পায়ের নিচে পড়ে গেছে, মারা গেছে। তখন ওই দাদা বলছেন, যারে ভাই এটা কি কোনো একটা বলার বিষয় হলো? এই সময় সাপের বাচ্চা পায়ের নিচে পড়ে তো মারা যেতেই পারে। আমরা অনেক সময় তো পথ দিয়ে যাই, দেখা যাচ্ছে ঠেলা গাড়ির নিচে হাঁস মুরগির বাচ্চা পড়ে গেছে, ব্যাঙ পড়ে গেছে, পিঁপড়া পড়ে গেছে, কত কিছুই তো পড়ে যায়। সব কিছু তো আসলে ওভাবে দেখে চলা সম্ভব হয় না। ওরা ছোট মানুষ, সন্ধ্যার সময় ওদিক দিয়ে হাঁটতে গিয়ে হয়তো বা পায়ের নিচে পড়ে গেছে, মারা গেছে একটা সাপের বাচ্চা, সাপই তো মারা গেছে, তো সমস্যাটা কি হয়েছে? তখন ওই কবিরাজ বলে যে সাধারণ সাপ হলে তো সমস্যা ছিল না রে ভাই, ওই সাপটা তো সাধারণ কোনো সাপের বাচ্চা ছিল না, ওটা ছিল একটা জিনের বাচ্চা। যখনই শুনেছেন জিনের বাচ্চা, সাথে সাথে তো দাদার মুখ চোখ একদম ফ্যাকাশে হয়ে গেছে, যে বলো কি কবিরাজ, জিনের বাচ্চা মারা গেছে? তাই তো বলি যে এই সমস্যা কেন হয়েছে। তখন ওই কবিরাজ বলতেছে, আমি সেটাই বলার জন্য আসছি, কারণ যেই জিনটা মারা গেছে তার বাবা কিন্তু খুবই শক্তিশালী, তবে খুবই পরহেজগার। সে একদম নীরবে নিভৃতে থাকে, মানুষের সে কখনো ক্ষতিও করে না, আবার মানুষের উপকারও করে না, মানুষের সংস্পর্শেও সে থাকে না। এই জিনটা আমার কাছে এসে নালিশ করে গেছে, গত রাত্রেই এসে নালিশ করে গেছে, এবং এমন একটা হুমকি দিয়ে গেছে, আমি খুবই ভয় পেয়েছি। আরও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। তা হচ্ছে, এই যে জিনের যে সন্তান, এই সন্তানটা ওই সময় সাপের বেশে রাস্তা পার হচ্ছিল, ছোট্ট একটা সাপের বেশে, মানে বাচ্চা সাপের বেশে রাস্তা পার হচ্ছিল, ওই সময় তোমার ছেলের পায়ের নিচে পড়ে গেছে। দূরে অবশ্য এই জিনটা ছিল, এই জিনের নাম হচ্ছে তাইয়েব জিন, তাইয়েব হচ্ছে তার নাম। তো তাইয়েব জিন এই জিনিসটা দূর থেকেই দেখে ফেলে, সে ওখানে চলে আসে, চলে আসার পর তখন যা হবার হয়ে গেছে। সে ওই সময় কোনো কিছু করেনি, কেননা সে আগে বোঝার চেষ্টা করেছিল এটাকে সে ইচ্ছাকৃতভাবে করেছে নাকি অনিচ্ছাকৃতভাবে করেছে। সে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছে, তোমার ছেলে সম্পর্কে কয়েকটা নেতিবাচক কথা সে শুনেছে। তা হচ্ছে, তোমার ছেলে খুবই চঞ্চল, দুষ্টু, এই জন্য সে আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। প্রথমত তার সন্তান হারানোর একটা বেদনা তার মনের মধ্যে এসেছে, তার মধ্যে কিন্তু এই বোধ এখন আর কাজ করবে না। সে আমাকে বলে গেছে যে আমি যেন এর মধ্যে না আসি, সে যেভাবে প্রতিশোধ নেওয়ার দরকার সে সেভাবেই প্রতিশোধ নেবে। সে তার সন্তান হারিয়েছে, সে এখন কেসাস করবে, অর্থাৎ খুনের বদলে খুন করবে। এই জন্যই তোমার ছেলেটাকে ও ধরেছে, আসর করেছে। ও কিন্তু সাধারণত কাউকে আসর করে না, তবে এই ধরনের জিনেরা যদি কারো উপর একবার আসর করে বসে, তাকে বাঁচানো কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যায়। এখন আমি জানি না কি করতে পারবো, আমি তোমাকে বিষয়টা জানিয়ে গেলাম। তো এই কথা আবার দাদি একটু দূর থেকে শুনেছে, শোনার সাথে সাথে উনি তো চিৎকার দিয়ে এগিয়ে এসে উঠোনে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, এবং বলছেন যে যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচান, কারণ আমার ছেলে তো বুঝে করে নাই। ওই দিকে আবার নিজামুদ্দিন চাচাও চিৎকার চেঁচামেচি শুরু করছে, প্রচণ্ড পেটে ব্যথা। কবিরাজ তখন ওদিকে এগিয়ে যখন ওই পেটের অবস্থা দেখছেন, তখন কবিরাজও ভয় পেয়েছেন যে সর্বনাশ, আর একটু যদি খালি পেটটা ফুলে ওঠে, পেট তো ব্লাস্ট করবে। এই অবস্থা দেখে কবিরাজও ভয় পেয়ে যান। তখন কবিরাজ বলেন, আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, আমি একটু আরও তথ্য সংগ্রহ করি, দেখি আমি কোনো উপায় বের করতে পারি কিনা। কবিরাজ সন্ধ্যার পর উনি কিছু একটা করবেন বলে জানিয়ে যান। এদিকে সারাদিন কিন্তু এই নিজামুদ্দিন চাচা কিছুই খেতে পারেননি, সমানে বমি করছেন। উনি কিছুই খেতে পারেননি আগের রাতেও, তারপরেও কিন্তু উনি সমানে বমি করেই যাচ্ছেন। এমন একটা ভয়ঙ্কর অবস্থা। এদিকে বমির সাথে রক্তও বের হওয়া শুরু হয়ে গেছে। ওনার শরীরটা কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে গেছে। বমি করলে কতক্ষণ আর মানুষ স্থির থাকতে পারে, শক্ত থাকতে পারে? নিজামুদ্দিন চাচার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন,
অর্থাৎ আস্তে আস্তে ওনার শরীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওনার পেটে ভয়ঙ্কর রকমের ব্যথা অনুভূত হচ্ছে, প্রতি ঘন্টায় মনে হচ্ছে ব্যথা বাড়ছে। এদিকে সন্ধ্যার পরপরই ওই কবিরাজ বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর এদিকে তো আত্মীয় স্বজনদের মধ্যে খবর হয়ে গেছে যে এই নিজামুদ্দিন চাচাকে জিনে ধরেছে, সন্ধ্যার পর কবিরাজ আসবেন। আশেপাশের যেই ঘরবাড়িগুলো ছিল সেখান থেকে প্রতিবেশীরাও ওই উঠানের উপর চলে আসে দেখার জন্য যে ঘটনাটা কিভাবে হচ্ছে বা কোন দিকে ঘটনাটা মন নেয় আর কি। তো কবিরাজ আসেন, আসার পর উনি কি করেছেন, একটা বৃত্ত এঁকেছেন, ওর মধ্যে এই নিজামুদ্দিন চাচাকে শুইয়ে দিয়েছেন এক ধরনের বিশেষ পাতায়। পাতাটা যে কিসের পাতা এটা অবশ্য সাদ্দাম চাচা মনে করতে পারেননি। তো বেশ কয়েকটা পাতার উপরে ওনাকে শুইয়ে দেওয়া হয়, বৃত্তটা বেশ বড়ই ছিল। আর কবিরাজ বলে দেন যে এই বৃত্তের 4 হাতের মধ্যে কোনো মানুষ যেন না আসে, মানুষজন যদি এখানে আসে তাহলে অবশ্যই 4 হাত দূরে, মানে বৃত্ত থেকেও 4 হাত দূরে দূরে দাঁড়াতে হবে। তো মানুষজন সেভাবেই দাঁড়ায়। এরপর ওই কবিরাজ উনি ওনার রুকিয়া শুরু করেছেন। বেশ কিছুক্ষণ রুকিয়া করার পর হঠাৎ করে দেখা গেল যে এই নিজামুদ্দিন চাচা লাফ দিয়ে উঠে বসেছেন। অনেক সময় দেখা যায় কেউ যদি ঘুমের ভান ধরে পড়ে থাকে, সে যেভাবে লাফ দিয়ে উঠে পড়ে ওই রকম। তো মনে হলো উনি ঘুমের ভান ধরে পড়েছিলেন, খুবই দুর্বল হয়েছিল আর কি, ওই সময় একদম নড়াচড়াই করতে পারছিলেন না, কিন্তু ওইভাবে লাফ দিয়ে উঠে বসেন। উঠে বসে কবিরাজের দিকে চোখে চোখ রেখেছেন কিছুক্ষণ, 15-20 সেকেন্ড মেরুদণ্ড সোজা করে বসেছেন উনি। এরপর একটা সালাম দেন। সালাম দেওয়ার পর কবিরাজ বলছেন যে তাইয়েব জিন, তুমি তো খুব ভালো, তুমি পরহেজগার নামাজি মানুষ, আল্লাহর উপর ভরসা রাখো, তুমি এই ছেলেটাকে আর কষ্ট দিও না। তখন ওই তাইয়েব জিন বলে ওঠে যে কবিরাজ, আমি কিন্তু তোমার কাছে নালিশ জানিয়ে গিয়েছিলাম, তোমার কিন্তু এর ভিতরে আসা উচিত হয় নাই। আমি আমার সন্তান হারিয়েছি, আমার মনের মধ্যে কি ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে তা আমি বুঝতে পারছি। তোমার তো সন্তান যায় নাই, তাই তুমি তো এই কষ্টটা বুঝবা না, তাই তুমি অনেক নীতিকথা আমাকে শোনাচ্ছ। যদি তোমার সন্তান যাইতো তাহলে কি এ ধরনের নীতিকথা তোমার মাথায় ঢুকতো? আর আমরা তো ভিন্ন জাতি, তোমাদের মানুষরাই তো এটা মানতা না, এখন আমাকে এই কথা শোনাচ্ছ? আমি এই ছেলেকে আসর করে ফেলেছি, এর বাঁচার আর কোনো উপায় নেই। সন্তান হারানোর বেদনা কেমন হয় তা আমি এই ছেলের বাবাকে দিতে চাই, সুতরাং এটা নিয়ে আর কোনো কথা আমি বলবো না। এ কথা বলার পর কবিরাজ খুব বিনয়ের সুরে বলে যে দেখো, তুমি তো একজন নেককার জিন, তুমি ধৈর্য বা সবর কি জিনিস এটা তো জানো, যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন, ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, সন্তান সন্ততির ক্ষতি, এগুলো দিয়ে পরীক্ষা করবেন। আর যারা ধৈর্য ধারণ করবেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। তুমি কি কোরআনের সেই আয়াতটা পড়নি? নিশ্চয়ই পড়েছ। সুতরাং তুমি কেন ভাগ্যকে মেনে নিচ্ছ না? যা হয়েছে অসাবধানতা বশত হয়েছে, ও অতটা খেয়াল করেনি, এমনটা না যে ইচ্ছা করে পাড়া দিয়েছে। তখন নাকি ওই জিনটা বলছে যে না, ও দুষ্টু, আমি খোঁজ খবর নিয়েছি, অনেকেই বলেছে ও দুষ্টু, ও চঞ্চল, ও যদি ধীরস্থিরভাবে হাঁটতো তাহলে তো আমার বাচ্চাটা ওর পায়ের নিচে পড়তো না। আরও কিছু কথোপকথন হয়। একটা পর্যায়ে এসে তাইয়েব জিন রাজি হয় যে ঠিক আছে, সে এটাকে ছেড়ে যাবে। তবে তাইয়েব জিন বলে দেয় যে তারা যদি একবার কাউকে আসর করে বসে তাহলে কোনো কিছু না নিয়ে তারা যেতে পারে না। তাহলে কি নিতে হবে? তখন তাইয়েব জিন শর্ত দেয় যে আমি যেটা চাইবো বিনা বাক্য ব্যয় সেটা মেনে নিতে হবে। এখানে কোনো ধরনের মূলামূলি চলবে না, এটা দিতে পারবো না, সামর্থ্য নাই, এটা সেটা কোনো কথা হবে না। রাজি? এটা তো একটা কঠিন শর্ত। তারপরও কবিরাজ তাকান হচ্ছে এই নিজামুদ্দিন চাচার বাবার দিকে। তার বাবা সম্মতি দেন মাথা নাড়িয়ে। তখন তাইয়েব জিন বলতে থাকে, 2টো কালো খাসি দিবা, 15 কেজি সাদা মিষ্টি দিবা, আর এই মিষ্টিগুলো এমন হতে হবে সাদা, ধবধবে সাদা, রসগোল্লার মধ্যে যেরকম একটা হলদেটে ভাব থাকে এরকম হলে হবে না, আলাদা অর্ডার দিয়ে এটা তৈরি করতে হবে। আর যেখানে আমার সন্তান মারা গেছে ওখান থেকে কিছুটা দূরে একটা বট গাছ রয়েছে, আগামীকাল সন্ধ্যায় ওখানে এটা দিয়ে আসতে হবে। আর দিতে যাবে এই ছেলের বাবা, খাসি 2টো ওখানে বেঁধে রেখে আসবে আর মিষ্টিগুলো ওখানে রেখে চলে আসবে। আর এটা তো গেল এই কথা।
আরও শর্ত রয়েছে। সেটা হচ্ছে এই নিজামুদ্দিন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজও ছাড়তে পারবে না। যদি কখনো কোনো নামাজ মিস হয়ে যায় কাজা পড়তে হবে। আর কোনো প্রাণীকে সে আঘাত করতে পারবে না। এই শর্তগুলোর যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু নিজামুদ্দিনের উপর আবার আমার আসর পড়বে। মেনে নেওয়া হলো এটাও। এরপর নাকি সালাম দিয়ে এই নিজামুদ্দিন চাচার শরীর থেকে জিনটা চলে যায়। তো এরপর দেখা গেল যে নিজামুদ্দিন চাচার পেটটা আস্তে আস্তে মনে হচ্ছে যে একটু কমতে শুরু করেছে। আর জিনটা যখন কথা বলছিল তার গলাটা এত মোটা ছিল আর এত জোরে জোরে কথা বলছিল এই নিজামুদ্দিন চাচার ভেতর থেকেই, যে অনেক দূরের যে কোনো ব্যক্তিও স্পষ্টভাবে শুনতে পাবে যে কি বলছে। মনে হচ্ছে বজ্রের ধ্বনি হচ্ছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, পরদিন সকালবেলায় ওই কবিরাজকে সাথে নিয়েই এই নিজামুদ্দিন চাচার বাবা উনি বাজারে যান। ভালো একটা মিষ্টির দোকানে গিয়ে বলেন যে 15 কেজি সাদা মিষ্টি। এই সাদা এমন হবে যে ধবধবে সাদা হতে হবে, কোনো ধরনের হলদেটে ভাব আসা যাবে না। তো সেভাবেই 15 কেজি মিষ্টি অর্ডার দিয়ে আলাদাভাবে তৈরি করানো হয়। এদিকে 2টো খাসিও কিনে ফেলা হয় ইতোমধ্যে। এরপর সন্ধ্যার পর নিজামুদ্দিন চাচার বাবা নিজে গিয়ে ওই বট গাছের ওখানে মিষ্টিগুলো রেখে আসেন এবং ওই খাসি 2টো বেঁধে রেখে আসেন। আর বেঁধে রেখে উনি চলে আসছেন পেছন দিকে। এমনিতে উনি তাকান নাই, জানেন যে এই ধরনের ক্ষেত্রগুলোতে পেছন দিকে তাকাতে হয় না। পরবর্তীতে কিন্তু ওই মিষ্টি বা ওই খাসি আর কেউই দেখে নাই, কে নিল কি হলো কেউ দেখে নাই। 2 দিনের মধ্যে নিজামুদ্দিন চাচা একদম স্বাভাবিক হয়ে যান। আলহামদুলিল্লাহ, নিজামুদ্দিন চাচা কিন্তু এখন ভালো আছেন। আর উনি একজন প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ উনি রেগুলার তো পড়েনি, আর কোনো প্রাণীকেই উনি আঘাত করেন না। কারণে হোক বিনা কারণে হোক উনি কখনো এটা করেন না। উনি এই আমলের উপরেই আছেন, এটাই করে যাচ্ছেন। আর সারাটা জীবন এই কাজ ওনাকে করে যেতেই হবে। ধর্ম থেকে আলাদা হওয়া যাবে না মোটেও। প্র্যাকটিসিং মুসলিম হিসাবে ওনাকে জীবনযাপন করতে হবে, এটাই ছিল ওই জিনের শর্ত। জিনের শর্ত মেনে নেন। আর এভাবেই নিজামুদ্দিন চাচা একজন প্র্যাকটিসিং মুসলিম হয়ে ওঠেন, যেটা এখনও কিন্তু উনি এটার উপরেই বহাল আছেন আলহামদুলিল্লাহ। তো সাদ্দাম চাচা তো এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখেছেন। এরপর সাদ্দাম চাচা উনি ঢাকাতে চলে আসেন। তো সাদ্দাম চাচা এই ঘটনাটি বলেছিলেন আব্দুল আহাদ ভাইকে, যে উনি নিজের চোখে যেটা দেখেছিলেন, নিজে যেটা প্রত্যক্ষ করেছিলেন। আর এই ঘটনার প্রেক্ষাপটে সাদ্দাম চাচার উপরও বেশ ভালো একটা প্রভাব এসেছিল, ইতিবাচক প্রভাব। উনি যেটা দেখেছিলেন উনি নিজেও বেশ আমল করতে থাকেন আর কি। যদিও বা উনি এটা দ্বারা আক্রান্ত হননি, তারপরও ওনার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তনও চলে আসে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আহাদ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি আশিক ভাইকে, উনি যে ঘটনাটি পাঠিয়েছেন। আশা করছি আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, আমাদের আফনান্স বি ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল রবিবার অমীমাংসিত রহস্যের নতুন আরও একটি এপিসোড কিন্তু আসতে যাচ্ছে। আর মঙ্গলবার তো ফেয়ার উইথ টুয়েসডে থাকছেই। আমাদের কিন্তু ঈদ স্পেশাল এপিসোড আসতে যাচ্ছে। অল্প কয়েকদিনের মধ্যেই আমরা এই এপিসোডগুলোর টিজার কিন্তু লঞ্চ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে ঘটে যাবে আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandoharwalmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। টেলিভিশনের ঘটনাগুলো কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছেই, আপনাদের হরওয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।